কাহিনীর শুরুতে একজন সাইকো কিলার একটি মেয়েকে বিছানার সাথে বেঁধে রেখেছে। তার সাথে কোনো কথা না বলেই হুট করে তার মাথাটি শরীর থেকে আলাদা করে ফেলে। এরপর তার বডিটাকে একটি জায়গায় ফেলে দিয়ে আসে। সকাল হলে পুলিশ এই বডি সম্পর্কে জানতে পারে। এই শহরে গৌতম নামের একজন অন্ধ ছেলে থাকতো। সে দামিনী নামের একজন রেডিও জকির শো শুনতে অনেক পছন্দ করত। সে প্রায়ই তার শো শুনতো, আর তার শো শুনতে শুনতে সে তার প্রেমে পড়ে যায়। গৌতম দামিনীর এত বড় ফ্যান ছিল যে সে জানতো দামিনী কখন কোথায় যায়, তাই সে তার বন্ধু রাজনায়ককে নিয়ে তাকে ফলো করত। এভাবেই দামিনীকে ফলো করতে করতে সে একদিন একটি বিয়ের অনুষ্ঠানে চলে আসে। সেখানে সে গান গেয়ে দামিনীকে ইমপ্রেস করার চেষ্টা করে। কিছু সময় পর সে দামিনীকে প্রপোজও করে, কিন্তু দামিনী তাকে একসেপ্ট করে না। গৌতমের অনেক রিকোয়েস্ট করার পর দামিনী তার সাথে কথা বলতে আসে। সে বলে, কালকে আমি একটি জায়গায় যাব, তুমি যদি সেই জায়গাটা সম্পর্কে জেনে সেখানে আসতে পারো তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। সে গৌতমকে কিছু হিন্ট দেয় আর সাথে আগামী দিনের শোটি ভালোভাবে শুনতে বলে। পরদিন দামিনীর পুরো শোটি গৌতম খুব মনোযোগ সহকারে শুনে। অন্যদিকে দামিনী একটি রেলওয়ে স্টেশনে গৌতমের জন্য অপেক্ষা করছিল। সে জানতো গৌতম অবশ্যই আসবে। অনেকটা সময় অপেক্ষা করার পরেও সেখানে গৌতম আসে না। তার পরিবর্তে সেখানে সাইকো কিলার চলে আসে। সে দামিনীকে সেন্সলেস করে ফেলে, কিন্তু জ্ঞান হারানোর আগে দামিনী সেখানে গৌতমকে দেখতে পায়। গৌতম সেখানে আসলে পারফিউমের গ্রান শুনে সে দামিনী বলে ডাকতে থাকে। পারফিউমের গ্রান বেঞ্চের দিক থেকে আসছে দেখে গৌতম সেদিকে এগিয়ে যায়, কিন্তু কিলার খুব চালাকির সাথে দামিনীকে নিয়ে সরে পড়ে। গৌতম বুঝে যায় এখানে কিছু তো সমস্যা হয়েছে, আর সে মাটিতে দামিনীর রিংটি খুঁজে পায়। সে সাথে সাথে পুলিশকে কল করে। পুলিশ সেখানে আসলে দামিনীর ব্যাপারে গৌতম তাদেরকে জানায়। সে আরো জানায় সাইকো কিলারটি দামিনীকে কিডন্যাপ করেছে। অন্যদিকে সাইকো কিলারটি যখনই দামিনীকে মারতে যাবে সে দেখে দামিনীর মুখে কোনো ভয়ের ছাপ নেই, উল্টো দামিনী হাসছে। এটি দেখে কিলার আরো বড় ছুরি নেয়, কিন্তু এরপরেও সে দামিনীর মুখে কোনো ভয় দেখতে পায় না। তখন সে তাকে প্রশ্ন করে, তুমি কেন ভয় পাচ্ছ না? তখন দামিনী জানায়, আজ থেকে 7 দিন পর আমার জন্মদিন, এর মধ্যে আমার বয়ফ্রেন্ড আমাকে খুঁজে বের করবেই। এটি শুনে কিলার তাকে আর মারে না। সে তার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। কিছুক্ষণ পর সে বাহির থেকে একজন প্রস্টিটিউটকে কিডন্যাপ করে নিয়ে আসে। এরপর দামিনীর সামনে তাকে নির্মমভাবে মেরে ফেলে। তারপর সে দামিনীর কাছে এসে বলে, গৌতম যখন তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে তখন তার মাথা কেটে তোমার হাতে আর তোমার মাথা কেটে গৌতমের হাতে ধরিয়ে দিব। এদিকে সকাল হতেই পুলিশ সেই প্রস্টিটিউটের বডি একটি জায়গায় খুঁজে পায়। অফিসার মথু কমিশনারকে জানায় দামিনীর বাবা কনফার্ম করেছে এটি দামিনীর বডি নয়। ডেড বডির কথা শুনে গৌতমও সেখানে পৌঁছে যায়। গ্রান শুনে সেও বুঝতে পারে এটি দামিনীর বডি নয়। সাথে সাথেই সে একজন সাইকিয়াট্রিস্ট সুশীলার সাথে দেখা করতে যায়। গৌতম সুশীলাকে বলে দামিনী এখনো বেঁচে আছে। এটা শুনে সুশীলা কিছুটা অবাক হয়। সে বলে এমনটা হওয়ার কথা নয়। সুশীলা গৌতমকে সাহস যোগায় এবং বলে, তুমি অবশ্যই এই কেসটি সলভ করতে পারবে, তুমি হতাশ হও না। 1.5 বছর থেকে সব পুলিশ তার পিছে পড়ে আছে, কিন্তু কেউই তাকে এখন পর্যন্ত ধরতে পারেনি। হয়তো তুমি এবার তাকে ধরতে পারবে। কিছুক্ষণ পর গৌতম পুলিশ স্টেশনে আসে কমিশনারের সাথে কথা বলতে, যাতে তারা তাকে সাহায্য করে। তখন আকবর নামের একজন অফিসার তাকে কামলা নামের একজন মহিলা কনস্টেবলের সাথে দেখা করতে বলে, যে আগেও এই কেসের উপর কাজ করেছিল। কমলার ঠিকানা জেনে গৌতম তখনই তার বাসায় চলে আসে। সেখানে এসেই সে দামিনীর ব্যাপারে সব কথা খুলে বলে। তাকে দেখে কমলা অনেক রেগে যায় এবং তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। আসলে একটি দুর্ঘটনায় কমলা তার হাত পা অচল করে ফেলে, যার ফলে সে হুইল চেয়ারের মাধ্যমেই চলাফেরা করতে পারে। গৌতম কমলার ব্যবহারে রেগে তাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে অফিসাররা সেই প্রস্টিটিউটের এলাকায় পৌঁছে যায়। সেখানে তারা অন্য প্রস্টিটিউটদের সাথে কথা বলে তার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। তখন একজন তাদেরকে জানায়, গতরাতে রানী আমাকে কল করেছে। সে বলেছিল সে তার কাস্টমারের সাথে আছে। লোকটি দামি গাড়ি করে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল, আর সে দেখতে বেশ ভালো ছিল। বয়স 28 থেকে 30-এর মধ্যে হবে। রাতের বেলা কমলা তার মাকে নিয়ে গৌতমের বাসায় আসে। কমলা সিদ্ধান্ত নিয়েছে সে গৌতমের সাহায্য করবে। সে একটি মেয়েকেও মরতে দিবে না। এরপর সে গৌতমকে বলে, সবার প্রথমে এই কেসের ব্যাপারে যত ধরনের ইনফরমেশন আছে আমাদের সব ধরনের ইনফরমেশন জোগাড় করতে হবে। সে আরো জানায় সিআইডির অফিসে
বক্সে সব ধরনের ইনফরমেশন গুলো রাখা আছে, আমাদের সেখান থেকে ইনফরমেশন গুলো জোগাড় করতে হবে। গৌতম কমলার ইনস্ট্রাকশন অনুযায়ী সিআইডি অফিসে চলে আসে। সে যখনই আলমারি খুলতে নিবে তখন পিছন থেকে কেউ তার উপর অ্যাটাক করে। সেই মুহূর্তে অফিসার মুথু অফিসে চলে আসে। সেখানে আসার পর তার কিছুটা সন্দেহ হলেও সে তেমন পাত্তা দেয় না। মুথু সেখান থেকে চলে যাওয়ার পর অফিসার আকবরকে দেখানো হয় যে গৌতমকে লুকাতে সাহায্য করেছে। এরপর সে কেসের সব ডিটেলস এর জেরক্স কপি গৌতমকে দিয়ে দেয়। ডিটেলস নিয়ে কমলা যখন স্টাডি করতে বসে তখন সে বুঝতে পারে এখন পর্যন্ত 14টি মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তাদের মধ্যে 4 জন প্রস্টিটিউট ছিল, আর অন্য সব মেয়েরা তাদের ফিল্ডে অনেক ভালো পজিশনে ছিল। যতগুলো মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তাদের সবাইকেই দিনের বেলা কিডন্যাপ করা হয়েছে। এরপর তারা অফিসারদেরকে নিয়ে সব ভিকটিমের বাসায় যায় এই কেসের ব্যাপারে আরো ইনফরমেশন কালেক্ট করার জন্য। তারা সবাই জানায় বাসায় ফেরার পথে তাদের মেয়েকে রাস্তা থেকেই কিডন্যাপ করা হয়েছে। এসব কথা শুনে গৌতম প্রতিটি জায়গায় যায় যে জায়গায় মেয়েগুলোকে শেষবারের মতো দেখা গেছে। তখন সে বুঝতে পারে প্রতিটি ক্রাইম সিনে একটি জিনিস কমন আছে, সেটি হলো ডাস্টবিন। এইটি দেখে গৌতম আর কমলা বুঝে যায় যখন মেয়েগুলো বাসায় ফিরছিল তখন তারা ডাস্টবিনের পাশে কিছু দেখেছিল। আশেপাশের বাচ্চাদের কাছে প্রশ্ন করলে জানা যায় একটি কিউট পাপিকে ডাস্টবিনের পাশে দেখা গেছে। এই কথা শুনে গৌতম আর কমলা প্রেডিক্ট করে প্রথমে কিলার কিউট একটি পাপি কিনে ডাস্টবিনের কাছে ছেড়ে দেয়। যখন মেয়েগুলো পাপিটিকে ডাস্টবিনের কাছে দেখে গাড়ি থামায় তখন কিলার নিশ্চয়ই তাদেরকে বলে পাপিটি আমার, প্লিজ পাপিটিকে নিয়ে আসো। যখনই মেয়েটি পাপিটিকে নিয়ে তার কাছে আসতো তখন সে কোনোভাবে মেয়েটিকে সেন্সলেস করে কিডন্যাপ করে ফেলে। পরদিন কিলার একইভাবে নতুন একটি মেয়েকে কিডন্যাপ করতে নেয়, কিন্তু এবার সে সফল হয় না, কেননা গতদিন গৌতম আর কমলা মিলে একটি পোস্ট করেছে যেখানে তারা বলেছে কোনো কুকুর দেখলে তার থেকে দূরে থাকুন। ফলে নতুন মেয়েটিকে সে আর কিডন্যাপ করতে পারে না। কিলার যখন এই পোস্টের ব্যাপারে জানতে পারে তখন সে অনেক রেগে যায়, আর তখনই সে একজন হ্যাকারের কাছে গিয়ে এই পোস্টটি ডিলিট করায়। রাত হতেই সে সকালে সেই মেয়েটিকে কিডন্যাপ করে ফেলে। এরপর সে মেয়েটিকে তার আস্তানায় এনে মেরে ফেলে। মেয়েটিকে মারার পর মেয়েটির ডেড বডি গৌতমের বাসার নিচে রেখে যায়, আর ডেড বডিতে একটি মেসেজ লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। গৌতম সে বডি থেকে অন্য ধরনের স্মেল পায়। এরপর সে রাজনায়ককে বলে একটি সাদা আর একটি কালো পিগ নিয়ে আসার জন্য, আর রাজনায়কও তার কথা মতো কাজ করে। ইনভেস্টিগেশন শেষে গৌতম কমলাকে জানায় দুটো ডেড বডি থেকেই আমি সাদা পিগের গন্ধ পেয়েছি। এরপর তারা সব পিগ ফার্মে যায় ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু তারা কোনো পিগ ফার্মে ইয়াং মালিক খুঁজে পায় না যে কিলারের সাথে ম্যাচ করে। এর মধ্যে মুথুও জানতে পারে গৌতম আর তার লোকেরা মিলে পিগ ফার্মে গিয়ে খোঁজ খবর নিচ্ছে, কেননা সে তার লোক রেখেছে গৌতমের উপর নজর রাখার জন্য। সেও একটি পিগ ফার্মে যায় খোঁজ খবর নেয়ার জন্য, আর এই পিগ ফার্মের মালিক ছিল সেই কিলারটি যাকে অফিসাররা এখন পর্যন্ত খুঁজছিল। অফিসারকে ফার্মে দেখে কিলার ভয় পেয়ে যায়, আর সে তখনই ইনজেকশনের মাধ্যমে তাকে সেন্সলেস করে ফেলে। এরপর অফিসারটিকে তার আস্তানায় এনে বন্দী করে রাখে। কিলার সেখান থেকে চলে যাওয়ার পর দামিনী অফিসারের জ্ঞান ফিরানোর চেষ্টা করে। অফিসারের জ্ঞান ফিরলে সে তখনই তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তখন মুথু জানায় আমি নড়তে পারছি না। এর মধ্যেই সেখানে কিলারটি চলে আসে, আর সে এসেই অফিসারকে মেরে ফেলে। এদিকে গৌতম আর তার টিমের লোকেরা মিলে প্রতিটি পিগ ফার্ম সার্চ করার পরেও সেই লোককে খুঁজে পায় না, কিন্তু কমলা তখনও বিশ্বাস করত এই পিগ ফার্মগুলোর মধ্যে কোনো একটি পিগ ফার্মের সেই কিলার আছে। কিলারকে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না দেখে গৌতম কিছুটা হতাশ হয়ে পড়ে, আর সে সিদ্ধান্ত নেয় আজকে রাতে সে ঘরে একাই থাকবে। কিছুক্ষণ পর কিলারের গাড়ি সেখানে চলে আসে। গৌতম বুঝে যায় এটি কিলার, তাই সে নিচ থেকে একটি ক্যাকটাস গাছ হাতে নিয়ে বাহিরে বের হয়ে আসে। অন্যদিকে রাজনায়ক তখনই গাড়ি নিয়ে কিলারের গাড়িটি ফলো করা শুরু করে। অনেকক্ষণ পর্যন্ত ফলো করার পরেও রাজনায়ক কিলারকে হারিয়ে ফেলে, আর দুর্ভাগ্যবশত সে কিলারের হাতেই মারা যায়। তাকে মারার পর কিলার রাজনায়কের ফোন থেকে গৌতমকে কল করে। সে বলে দামিনীকে আমি তার জন্মদিনের দিন মারব। পরদিন সকালে রাজনায়কের ডেড বডি দেখে গৌতম ভেঙে পড়ে। তখন সেখানে ডক্টর এসে গৌতমকে রাজনায়কের সব জিনিস দিয়ে বলে কিলার তার হাতের ছোট আঙ্গুলটি কেটে নিয়ে গেছে। এসব কিছু শুনে গৌতম কমলা আর তার মাকে বলে সে এখন আর কিলারের পিছু নিবে না। এই কথা শুনে কমলা অনেক রেগে যায়, আর সে বলে তুমি যদি এত সহজেই হার মেনে নিবে তাহলে কেন আমাকে অন্ধকার থেকে বের করে আনলে?
জানলে? সবই আমার ভুল ছিল যে আমি তোমাকে বিশ্বাস করেছি। সে সময় যদি আমি কলেজের সিঁড়ি থেকে পড়ে না যেতাম তাহলে আজ আমি একাই এই কেসটি সলভ করতে পারতাম। এই কথা শোনা মাত্রই গৌতম কমলাকে নিয়ে সেই কলেজে চলে আসে ইনভেস্টিগেশন করার জন্য। এই কলেজে কমলা 1.5 বছর আগে এসেছিল, কেননা সেই সময় এই কলেজের একটি স্টুডেন্টকে মার্ডার করা হয়েছে। তারা সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করার পর তাদের একটি লোকের উপর সন্দেহ হয়। সেই লোকটি নিজের মুখ আড়াল করে রেখেছে। কমলা আর গৌতম মিলে তখনই প্রিন্সিপালের সাথে কথা বলতে যায়। তারা তাকে প্রশ্ন করে, ফুটেজে আপনার পাশে বসা এই লোকটিকে? তখন প্রিন্সিপাল তাদেরকে জানায়, এই লোকটি সম্পর্কে আমি তো তেমন জানি না, তবে সে বামহাতি ছিল। সে বাম হাতেই পপকর্ন খাচ্ছিল আর পুরো অনুষ্ঠান জুড়ে সে তার ডান হাতটি পকেটেই রেখেছে। এই কথা শুনে গৌতম একটি জিনিস বুঝে যায়। সে তখনই রাজনায়কের জিনিসগুলো আবার চেক করা শুরু করে। তখন সে বুঝতে পারে কিলারের ডান হাতে ছোট আঙ্গুলটি নেই। এই বিষয়টি সম্পর্কে গৌতমের বন্ধু তাকে মারা যাওয়ার আগে জানাতে চেয়েছিল। যখন কিলার গৌতমের বাসায় এসেছিল তখন কিলারের গাড়ির মাপ গৌতম নিয়ে নিয়েছিল। এই ইনফরমেশনকে কাজে লাগিয়ে সে সব গাড়ির কোম্পানিতে যায় এই গাড়ির সম্পর্কে প্রশ্ন করার জন্য। তখন এক কোম্পানির লোক তাদেরকে জানায় একই ধরনের গাড়ি একটি লোক কিনেছে যার নাম আঙ্গুলি। তার নামে একটি হোটেল আর একটি পিগ ফার্ম আছে। সেই পিগ ফার্মের ঠিকানা নিয়ে তারা তখনই সেখানে চলে আসে। তখন তারা জানতে পারে আঙ্গুলি বাহিরে গেছে। এই সুযোগে গৌতম তার অফিস চেক করা শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর গৌতম একটি ম্যাপ খুঁজে পায়। সে ম্যাপটি এনে কমলাকে দেখায়। পরের দৃশ্যে দামিনী একটি মহিলাকে দেখতে পায় যে অনেক বছর থেকে এখানে বন্দী অবস্থায় আছে। দামিনী তার সম্পর্কে জানতে চাইলে মহিলাটি বলে, আমার নাম রিচাল, আমি আঙ্গুলির টিচার ছিলাম। আঙ্গুলি এক অনাথ আশ্রমে বড় হয়েছে। ছোটবেলায় রিচাল আঙ্গুলির উপর অনেক অত্যাচার করত, তার প্রতিশোধই আঙ্গুলি এখন নিচ্ছে। অন্যদিকে কমলা ম্যাপের মধ্যে ম্যাচের কাঠি লাগিয়ে দেয় যাতে গৌতম সে ম্যাপটি ধরে ধরে বুঝতে পারে। গৌতম আর কমলা সিদ্ধান্ত নেয় আজকে রাতেই তারা দামিনীকে সেখান থেকে রক্ষা করবে। গৌতম গাড়ি চালায় আর গাড়ির ডিরেকশন কমলা দিতে থাকে। অন্যদিকে আঙ্গুলি দামিনী আর তার টিচারকে একটি রুমে নিয়ে আসে। এরপর আঙ্গুলি তাকে যেভাবে নির্যাতন করা হতো সেই ঘটনাটি রিক্রিয়েট করে। সে সময় আঙ্গুলি কোনো দোষ করলে প্রতিদিন তার টিচার তাকে 7 বারের মতো মারধর করত। আঙ্গুলি বারবার তার টিচারের কাছে মাপ চেয়ে বলতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। পুরো ঘটনাটির শেষে সে এবার দামিনীকে মারার জন্য প্রস্তুত হতে থাকে। তখন দামিনী তার কাছে জানতে চায় যে অফিসারের ডেড বডি দেখেছি সে কে ছিল। তখন আঙ্গুলি জানায়, আমাকে যখন অ্যারেস্ট করে নেওয়া হচ্ছিল তখন এই অফিসারটি আমার সাথে খারাপ কাজ করেছে আর এখন আমি তাকে মেরে ফেলেছি। এদিকে গৌতম আর কমলা ফ্যাক্টরিতে পৌঁছে যায়। তারা ফ্যাক্টরিতে ঢুকা মাত্রই অ্যালার্ম বাজতে শুরু করে। এটা জেনে আঙ্গুলি যখন গৌতমকে মারার জন্য আসে তখন পুরো এলাকার কারেন্ট চলে যায়। আসলে কমলার মা ঝামেলা করে পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ রেখেছে। এই অন্ধকারের মধ্যে আঙ্গুলি গৌতমকে মারার জন্য খুঁজতে থাকে। তখন গৌতম তার সামনে চলে আসে আর আঙ্গুলি তখনই তার পেটে ছুরি মারে আর গৌতম আঙ্গুলিকে বিদ্যুতের শক দিয়ে সেন্সলেস করে ফেলে। এরপর গৌতম আঙ্গুলিকে বেঁধে ফেলে। তাকে সে অবস্থায় রেখে গৌতম দামিনীকে সেখান থেকে রক্ষা করে। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আঙ্গুলি চিৎকার দিয়ে বলতে থাকে, টিচার আমাকে একা ছেড়ে যাবেন না, আমার একা থাকতে খুব ভয় লাগে। এসব শুনে দামিনী চাবি সেখানেই রেখে যায়। যখন আঙ্গুলি সে চাবি নেয়ার জন্য সামনে আগায় তখন তার টিচার সে চাবিটি নিয়ে খেয়ে ফেলে। তখন আঙ্গুলি তার টিচারের কাছে গিয়ে তার পেট ছিঁড়ে ফেলে আর সেখান থেকে চাবি বের করে নেয়। নিজেকে মুক্ত করা মাত্রই সে দামিনীকে ধরার জন্য বের হয়। ততক্ষণে দামিনীরা গাড়িতে উঠে বসেছে। পরের দিন রিপোর্টাররা দামিনীর ইন্টারভিউ নিতে আসে। দামিনীকে প্রশ্ন করা হলে সে বলে, আমি সেই লোকটিকে কোনো সাইকো কিলার হিসেবে দেখছি না, আমি তার মধ্যে একটি ছোট বাচ্চা খুঁজে পেয়েছি যাকে সবাই একলা করে ছেড়ে গেছে, যার ফলে সবাই তার একাকিত্বের সুযোগ নিয়েছে। আমি যদি তার মা কিংবা বোন হতাম তাহলে আমি তাকে এত পরিমাণে ভালোবাসতাম যে সে কখনো সাইকো কিলার হতে পারতো না। এই ইন্টারভিউ আঙ্গুলি টিভিতে দেখার পর বুঝতে পারে এতদিনে কেউ আমাকে বুঝেছে। সে এখন তার ভুলগুলো বুঝতে পারে, ফলে সে নিজেই আত্মহত্যা করে। আর এর মধ্য দিয়েই আজকের এই কাহিনী শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।